এবং এই চ্যাপ্টার থেকে পরীক্ষার সময় অবশ্যই প্রশ্ন থাকে। অনেক সময় এক সেটও থাকে, অনেক সময় দেখা যায় তোমার হাফ সেটও থাকে আরকি। ডিপেন্ড করতেছে তোমার ইয়ের উপর, এক্সামিনারের উপর। তো অবশ্যই সবসময় পরীক্ষা থাকে। এবং এই এটার যে বিষয়বস্তুগুলা যে কনটেন্ট গুলা আছে এগুলা আমাদের আলটিমেটলি একদম বাস্তবে আমরা সবসময় অবজারভেশন করি। কিন্তু কোনটা কি ধরনের নাম এই জিনিসগুলো আমরা হয়তো জানি না। বুঝতে পারছো? তো একটা উপরে ফিগার দেখতে পাচ্ছ না? জি স্যার। এটা এটা কি ধরনের ফেব্রিক? নিট না ওভেন? এটা একটা নিট ফেব্রিক, হ্যাঁ? এই নিট স্যার ফেব্রিকের নেট। উপর যে তোমার হচ্ছে এগুলা থ্রেড গুলা বাউন্ডিং করা আছে, এগুলো হচ্ছে আমাদের স্টিচ। বুঝতে পারছো? স্টিচ হচ্ছে তোমার সুইং লাইনের মধ্যে যে ইন্ডিভিজুয়াল ইউনিট, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিট হচ্ছে একটা স্টিচ। হ্যালো? জি স্যার। তো এইগুলা হচ্ছে, হ্যাঁ, এই যে তোমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিট হচ্ছে তোমার একেকটা স্টিচ। যেমন এই যে এই জায়গায় দেখা যাচ্ছে না যে পেন্সিল দিয়ে যে মার্কিং করা হচ্ছে? হুম? হ্যালো? জি স্যার। পেন্সিল দিয়ে তোমার হচ্ছে যে একটা ইউনিটের মধ্যে ধরে রাখছে। তাহলে এই যে কয়টা স্টিচ দেখা যাচ্ছে? এই লক স্টিচ লেখা আছে যে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, স্যার সাতটা, 8 থেকে 9টা। হ্যাঁ, 8টা স্যার। আরেকটা অর্ধেক আরকি। এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিট হচ্ছে একেকটা স্টিচ। তার মানে এই যে এই পাশে তোমার এটা হচ্ছে চেনের মতো। এইজন্য এটার নাম হচ্ছে কি? চেন স্টিচ। এটা তোমার হচ্ছে আ লক ফর্মে, অর্থাৎ তোমার আমাদের আ একটার সাথে একটা তালাবদ্ধ অবস্থার মতো থাকে। এজন্য এটার নাম হচ্ছে লক। আর হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার যে আমাদের যে চেন, স্বর্ণের চেন অথবা রূপার চেন আমরা যে গলার মধ্যে যেভাবে পরিধান করি, যে চেন ফর্মে একটার সাথে একটা থাকে লিংক করে, ঐরকম আরকি। তো এখন প্রশ্ন হচ্ছে স্টিচ কাকে বলে? স্টিচ কত প্রকার? স্টিচের বৈশিষ্ট্যগুলা কি, কি? হ্যাঁ? বা স্টিচ কিভাবে তখন গঠিত হয়? এগুলো হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তো আমরা আ বলতে পারি যে একটা সুইং এর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিট গুলাকেই একেকটা স্টিচ বলা হয়। বুঝছেন? একটা সুইং লাইনের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিটকেই একেকটা স্টিচ বলা হয়। মানে যে পুরা এটা হচ্ছে তোমার একটা সুইং লাইন। এই সুইং লাইনের প্রত্যেকটা ইউনিট হচ্ছে একেকটা স্টিচ। এটা হচ্ছে তোমার একটা জাস্ট নরমাল একটা ডেফিনিশন। যদি আমরা অ্যাকচুয়াল ডেফিনিশন আরো স্ট্যান্ডার্ড বলি, তাহলে তোমার হচ্ছে যে যেহেতু স্টিচ গুলা তোমার আল্টিমেটলি গঠিত হয় হচ্ছে লুপের মাধ্যমে। লুপ, হ্যাঁ? যখন হচ্ছে এক বা একাধিক সুতার মধ্যে তোমার, ঠিক আছে? লুপ গঠিত হয়। লুপ গুলা কিভাবে গঠিত হবে? লুপ গুলা তোমার ৩ টা ফরম্যাটে গঠিত হয়, ঠিক আছে? তখন এই প্রত্যেকটা লুপকে তোমার বলা হয় কি? একেকটা স্টিচ। বুঝতে পারছো? যখন এক বা একাধিক সুতার মধ্যে, ঠিক আছে, তোমার বিভিন্নভাবে লুপ গঠিত হয়, তখন এই লুপ গুলাকে বলা হয় কি? তোমার স্টিচ। হ্যালো? জি স্যার। এই যে loop or loops of one or more threads when bound with each other either by interlacing, interlooping, intra-looping or combination of those when swing fabric is unit of such configuration is called stitch. যখন আমাদের সুতার মধ্যে তোমার এক বা একাধিক লুপ তোমার একটার সাথে একটা বাউন্ডিং হয় বা তোমার তোমার আবদ্ধ হয়, কিভাবে? ইন্টারলেসিং, ইন্টারলুপিং অথবা কম্বিনেশনের মাধ্যমে। তখন ওই স্টিচ তোমার সুইং লাইনের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কনফিগারেশন কে বা প্রত্যেকটা ইউনিটকে কি বলা হয়? তোমার হচ্ছে স্টিচ। তাই আমাদের স্টিচ ফর্মেশন কয় ভাবে হয়? হ্যালো? স্টিচ ফর্মেশনটা তোমার কয় ভাবে হয়? স্যার 3 ভাবে। 3 ভাবে। ৩ ভাবে। 3 ভাবে। ইন্টারলেসিং, ইন্টারলুপিং আর একটা হচ্ছে ইন্ট্রালুপিং। এই ৩ টা হচ্ছে স্টিচ ফর্মেশন টেকনিক। যত প্রকার স্টিচ থাকুক না কেন পৃথিবীতে, বুঝছেন? সবগুলা স্টিচ তোমার এই ৩ টার যেকোনো একটা মাধ্যমে অথবা তোমার ২ টার কম্বিনেশনের মাধ্যমে হবে। ৩ টার কম্বিনেশন থাকতে পারে। অবশ্য ৩ টার বেশি না। আল্টিমেটলি হচ্ছে আমাদের ৩ টা কনফিগারেশন, ৩ টা টেকনিকের বাইরে কোনো টেকনিক নেই। ৩ টা টেকনিক হচ্ছে তোমার স্টিচ ফর্মেশনের টেকনিক। আন্ডারস্ট্যান্ড? হ্যালো? জি স্যার।
এই যে স্টিচ ইজ এ ইউনিট অফ লুপ ইন এ সিম, which is produced by three principal ইন্টারলুপিং, ইন্টারলুপিং এন্ড ইন্টারলেসিং। এটা হচ্ছে একটা ছোট ডেফিনেশন আর কি, জাস্ট ওই ডেফিনেশনটা আরো সামারাইজ করা। হ্যালো, বুঝতে পারছো? জি স্যার। তো আমাদের এই যে লুপ ফরমেশন বা স্টিচ ফরমেশন মেথড বা টেকনিক হচ্ছে কয়টা? তিনটা। লুপ ফরমেশন অথবা স্টিচ ফরমেশন টেকনিক হচ্ছে তোমার তিনটা। ফিগারগুলো দেখতে পাচ্ছ না? জি স্যার। তো আগে স্যার হচ্ছে লক আসছেন বুঝি নাই। জি স্যার এখন দেখতে পাচ্ছি। তো তখন ছিল চেইন আর লক যেটা। না, এই যে মেথডস অফ স্টিচ ফরমেশন অথবা লুপ ফরমেশন মেথড একই জিনিস। তো ফার্স্ট হচ্ছে ইন্টারলেসিং, পরে হচ্ছে ইন্টারলুপিং আর ইন্ট্রালুপিং। অনেক সময় আমরা তোমার দুইটার মধ্যে একটু জটিলতা সৃষ্টি হয়, ইন্টারলুপিং এবং হচ্ছে ইন্ট্রালুপিং। হ্যাঁ, এই দুইটার মধ্যে অনেক সময় আমাদের কি হয়ে যায়, একটু জটিলতা সৃষ্টি হয়ে যায় আর কি। বুঝছো? হ্যালো, তো এখন হচ্ছে ইন্টারলেসিং কাকে বলে এবং হচ্ছে তোমার ইন্টারলুপিং, ইন্ট্রালুপিং কাকে বলে। তো আমি আগে লাস্টের দিকে থেকে শুরু করি। ইন্ট্রালুপিং মানে তোমার হচ্ছে যখন একটা থ্রেডের মধ্যেই তোমার লুপ ফরমেশন হয়, তখন তাকে বলা হয় কি, ইন্ট্রালুপিং। সাধারণত আমাদের কি হয়, স্টিচ ফরমেশনের জন্য দুই বা ততোধিক থ্রেডের প্রয়োজন হয়, তাই না? জি স্যার। কিন্তু তোমার ইন্টারলুপিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার হচ্ছে একটা সিঙ্গেল থ্রেড দিয়েই তোমার স্টিচ তৈরি হয়। যেহেতু টোটাল থ্রেডই হচ্ছে একটা, তার স্টিচ গুলো কিভাবে ফরমেশন হবে বা লুপ গুলা কিভাবে ফরমেশন হয়, এই একটা থ্রেডের মধ্যেই লুপ গুলো ইন্টারনালি ফরমেশন হয়। Understand? When a loop of one thread passes through the loop of same thread during the swing is called interlooping. Okay, লাস্টেরটা, when a জি loop স্যার। of one thread passes through the loop of same thread during the swing is called interlooping. যখন তোমার স্টিচ ফরমেশন হয়, যখন একই থ্রেডের আলটিমেটলি একই থ্রেডের লুপ গুলা নিজেদের মধ্যে আবদ্ধ হয়, তাকে বলা হয় ইন্ট্রালুপিং। আর ইন্টারলুপিং মানে তোমার হচ্ছে যখন তোমার দুইটা থ্রেডের মধ্যে, দুই বা ততোধিক থ্রেডের মধ্যে লুপ গুলা আবদ্ধ হয়। আন্ডারস্ট্যান্ড? When loop of one thread passes through the loop of another thread is called interlooping. বুঝতে পারছো? অর্থাৎ ইন্টারলুপিং এর ক্ষেত্রে লুপ গুলা একটার সাথে একটা বাউন্ডিং হবে দুটো আলাদা আলাদা থ্রেডের মধ্যে। হ্যালো, passes through the loop of another thread. স্যার এটা বুঝেন স্যার আর ইন্টারলুপিংটা হচ্ছে ইন্ট্রালুপিং একে লাস্টেরটা যেটা, ইন্টারলুপিংটা হচ্ছে তোমার একটা একটা থ্রেডের মধ্যে লুপগুলা আবদ্ধ হবে। আর ইন্টারলুপিংটা হচ্ছে লুপগুলা ভিন্ন ভিন্ন থ্রেডের মধ্যে বাউন্ডিং হবে। when the loop of one thread passes through the loop of another thread. হ্যালো, জি স্যার। একটা থ্রেডের লুপ আর একটা থ্রেডের লুপের মধ্য দিয়ে তোমার যে যখন তোমার বাউন্ডিং হয়, তখন তাকে বলা হয় ইন্টারলুপিং। অর্থাৎ দুইটা ভিন্ন থ্রেডের মধ্যে লুপ একগুলা যখন বাউন্ডিং হয়, তখন বলা হয় ইন্টারলুপিং। আর যখন একই থ্রেডের মধ্যে লুপ গুলা তোমার হচ্ছে ফরমেশন হয় এবং একটার সাথে একটা বাইন্ডিং হয়, তাকে বলা হয় ইন্টারলুপিং। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। জি স্যার। ইন্টারলুপিং মানে তোমার হচ্ছে দুই বা ততোধিক আলাদা আলাদা থ্রেডের প্রয়োজন। ইন্টারলুপিং মানে হচ্ছে তোমার একটা থ্রেডের প্রয়োজন। আর ইন্টারলেসিং মানে তোমার হচ্ছে এটাও আমাদের ইন্টারলুপিংটা হচ্ছে পাসেস থ্রু, একটার ভিতর দিয়ে আরেকটা যায়, ঠিক আছে? একটা হচ্ছে একটা উপর দিয়ে একটা অতিক্রম করে। When the loop of one thread passes over the another loop of another thread is called interlacing. আর এই ইন্টারলেসিং যে টেকনিকটা, এটা হচ্ছে আমাদের লক স্টিচের জন্য তোমার ব্যবহৃত হয়। ইন্টারলেসিং টেকনিকটা, হ্যালো, জি স্যার। ইন্টারলেসিং টেকনিকটা লক স্টিচ ফরমেশনের জন্য তোমার ব্যবহৃত হয়, এটা একটু লিখে রাখো। আর ইন্টারলুপিং এবং ইন্ট্রালুপিং এটা হচ্ছে, দুইটা হচ্ছে তোমার চেন স্টিচের জন্য, পিওর চেন স্টিচের জন্য ব্যবহৃত হয়। ইন্টার এবং ইন্ট্রালুপিং চেন স্টিচ ফরমেশনের জন্য ব্যবহৃত হয়। আর লক স্টিচটা হচ্ছে তোমার
স্যার হ্যাঁ, হ্যালো, হ্যালো স্যার স্যার হ্যাঁ বলো। ইন্টারলেসিংটা স্যার আর বুঝি নাই। ইন্টারলেসিং এবং ইন্টারলুপিং এই দুটার মধ্যে একটু পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে তোমার পাসেস থ্রু, একটা হচ্ছে পাসেস ওভার। দুইটা হচ্ছে তোমার ইন্টারলেসিংটা তোমার একটা থ্রেডের এক লুপ আর একটা থ্রেডের লুপের উপর দিয়ে যাবে। ফিগারটা একটু দেখো, ঠিক আছে? ইন্টারলেসিংটা হচ্ছে লুপ অফ ওয়ান থ্রেড পাসেস ওভার দ্য লুপ অফ অ্যানাদার থ্রেড। অর্থাৎ একটা থ্রেডের লুপ আর একটা থ্রেডের উপর দিয়ে তোমার হচ্ছে স্টিচ ফর্মেশন ঘটবে। দেখতে পাচ্ছ না? এই যে এই জি যে স্যার, ইন্টারলকিং যেটা লেখা আছে। জি স্যার, পাসেস ওভার অর্থাৎ একটা থ্রেডের লুপ আর একটা থ্রেডের উপর দিয়ে যে বন্ডিংটা হবে একেই বলা হয় তোমার হচ্ছে ইন্টারলকিং অথবা ইন্টারলেসিং। আর জি স্যার, ইন্টারলুপিংটা হচ্ছে তোমার হচ্ছে একটা থ্রেডের লুপ আর একটা থ্রেডের ভিতর দিয়ে যাচ্ছে, ঠিক আছে? মধ্য দিয়ে যাচ্ছে। জি বুঝছি স্যার, পাসেস ওভার, পাসেস থ্রু। পার্থক্যটা হচ্ছে একটা পাসেস ওভার, একটা হচ্ছে পাসেস থ্রু। বুঝতে পারছো? জি স্যার, স্যার হ্যাঁ, স্যার আমরা এক একটা সময় মানে এক একটা প্রোডাক্টে এক এক রকম আপনার ইয়া দেখি আর কি, এই যে ইয়া মানে দেখো। মানে মানে স্টিচ ফরমেশন দেখি যে কোনটা হুম। ইন্টারলুপিং কোনটা ইন্টারলুপিং। স্যার এই ক্ষেত্রে কি কোনো বায়ার কন্ডিশন আছে না এক এক গার্মেন্টস এক একটা মানে মানে পদ্ধতি অবলম্বন করে মানে সেলাই মানে সেলাই করে আর কি, আমি ওটা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ। এটা তোমার গার্মেন্টসটা কি এটার উপর ডিপেন্ড করে স্টিচ সিলেক্ট করা হয়। যদি তোমার নিট গার্মেন্টস হয়, মনে করো একটা পোলো শার্ট, তাহলে আমাদের ম্যাক্সিমামই তোমার হচ্ছে চেন স্টিচ দিতে হয়, ওভারলক স্টিচ। আর যদি মনে করো একটা শার্ট তৈরি করতে যাচ্ছ সাপোজ, তাহলে দিতে হয় তোমার লক স্টিচ। এখন লক স্টিচ আবার তোমার হচ্ছে আমাদের এসপিআই পড়াইছি না তোমার স্টিচ পার ইঞ্চ? হ্যালো, জি স্যার। 1 ইঞ্চিতে কয়টা স্টিচ হবে? 10টা, 12টা, 15টা নাকি 8টা? এটা তোমার বায়ার বলে দিবে এসপিআই কত। যেমন আমাদের এই যে এই লক স্টিচে তোমরা যতটুকু দেখতে পাচ্ছ এটার মধ্যে স্টিচ আছে 8টা। সাপোজ এটা হচ্ছে 1 ইঞ্চি। তাহলে এসপিআই কত এই ক্ষেত্রে? 8। এখন এই যে মনে করো এটা হচ্ছে 1 ইঞ্চি না, ওইটা হাফ ইঞ্চি মনে করো। সাপোজ এটা হচ্ছে হাফ ইঞ্চি মেজারমেন্ট। ফিগারটা যেমন ছোট করি মনে করো, হ্যাঁ? তাহলে তোমার 1 ইঞ্চিতে কয়টা হচ্ছে এসপিআই কত হবে? যদি এটা হাফ ইঞ্চি হয় 16টা, 16টা। তাই না? তো এই এসপিআই ভ্যালুটা বলে দিবে, আর প্রোডাক্টের উপর বেসিস করে তোমার বায়ার মেনশন করে দেয় যে কোন স্টিচ দিবা। আর বায়ার মেনশন না করলেও তোমার ওই প্রোডাক্টের উপর বেসিস করে আমরা বুঝতে পারি যে কোন স্টিচ দিলে প্রোডাক্টটা সুইটেবল হবে। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা এগুলো তোমার আরো পরে ডিটেলস আরো পড়ানো হবে, হ্যাঁ? তো স্যার আমাদের এমনি হ্যাঁ, সাধারণ সুইং মেশিন গুলোতে কোন ধরনের স্টিচ পড়ে? লক স্টিচ। আমাদের যে প্যাডেল যে মেশিন গুলা বা আমাদের ডোমেস্টিক যে মেশিন গুলো এগুলো সবই লক স্টিচ, অর্থাৎ ইন্টারলেসিং এর মাধ্যমে গঠিত হয়। আর এই ক্ষেত্রে লক স্টিচ মেশিনে তোমার কি কি থাকে? একটা হচ্ছে নিডেল, একটা হচ্ছে তোমার ববিন। ববিন দেখছো না? হ্যালো, বাসা বাড়িতে জি মেশিন স্যার। আছে না? জি স্যার। অনেকেরই বাসা বাড়িতে জি স্যার। মেশিন আছে, অথবা আমাদের টেইলর হাউস গুলাতে তোমার যে মেশিন ব্যবহার করে, হুম, ওইগুলাও তোমার হচ্ছে তোমার আলটিমেটলি এই লক স্টিচ মেশিন। আর লক স্টিচ মেশিনে তোমার হচ্ছে যে উপরে যে স্টিচটা থাকে এটা তোমার হচ্ছে নিডেলের ভিতর দিয়ে পাস হয়, আর নিচের যে স্টিচটা হয় এটা হচ্ছে তোমার আসবে কি দিয়া? ববিন দিয়ে। এই যে আমাদের যে লক স্টিচের ফিগারটা দেখতে পাচ্ছ, এটার তো নিচেও স্টিচ আছে, তাই না? জি স্যার, হ্যালো, তো জি নিচের স্যার। স্টিচটা কি আমরা দেখতে পাচ্ছি? নিচে যে স্টিচটা হ্যাঁ স্যার। আছে, কারণ এটা হচ্ছে অ্যাপারেলের ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টে তো দেখা যায়, ব্যাক পার্টটা তো দেখা যায় না, হ্যাঁ? এই ফ্রন্ট পার্টের স্টিচটা হচ্ছে তোমার নিডেল দিয়ে আসবে, এবং এই এই যে এই থ্রেড গুলা মেশিনের উপরে থাকে, কোণের মধ্যে থাকে। বুঝতে পারছো? হ্যালো, জি থ্রেড স্যার, গুলা নিডেলের ভিতর দিয়ে যাবে এবং থ্রেড গুলা কোণের মধ্যে থাকে, একটা কোণের মধ্যে থাকে। আর এই ওই ভিতরে যে স্টিচ আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, ইনভিজিবল, এটা হচ্ছে তোমার ববিনের মধ্যে থাকে, আর ববিনটা তোমার মেশিনের ভিতরে থাকে। ববিনটা ভিজিবল না। বুঝতে পারছো? স্যার
এটা তো জি। স্যার উপর থেকে ভিজিবল না, কিন্তু ভিতরে উল্টালে তো স্যার এটা দেখা যায় হালকা হালকা। হ্যাঁ, ভিতর না, হালকা না, পুরোটাই দেখা যাবে। কিন্তু সামনে থেকে তো তুমি দেখতে পাচ্ছ না। এই কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ হ্যালো? স্যার। কেন আমরা যখন ড্রেস পরি, ড্রেসটা তো তোমার হচ্ছে টপ সাইডটা তো উপরেই থাকে। তাই না? হ্যালো? জি স্যার, জি স্যার। ড্রেসের তো টপ সাইডটা উপরে থাকবে। আর তাহলে টপ সাইডে যে স্টিচটা ওটাই তো দেখতে পাবো। ব্যাক সাইডের স্টিচটা তো আর আমরা উপর থেকে দেখতে পাবো না। এইটা যদি টার্ন জি ওভার স্যার। করি তখন দেখা যাবে। এই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন। জুকি মেশিন লেখা আছে না? দেখতে পাচ্ছ যে? জি স্যার। জি স্যার। হ্যালো? এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন এবং এর নিচে তোমার হচ্ছে ববিন থাকবে। আন্ডারস্ট্যান্ড? নিচে কি থাকবে? ববিন থাকবে। হ্যাঁ? ওই নিচের ইটা দেখা যায় না। বুঝছো? আর এই যে নিডল আছে, নিডলের ভিতরে দিয়ে তোমার থ্রেড পাস হয়। আর লক স্টিচের ক্ষেত্রে উপরেরটা যেরকম স্টিচের দৈর্ঘ্য ঠিক নিচেও একই রকম দৈর্ঘ্য হবে। অর্থাৎ উপরে যেরকম দেখতেছো না ঠিক নিচেও সেম অ্যাপিয়ারেন্স এবং সেম স্টিচ লেন্থ। তো আমাদের স্টিচের ডেফিনেশন গেছে। স্টিচের তোমার হচ্ছে মেথড বা টেকনিক গেল, এখন হচ্ছে স্টিচ টাইপস। হ্যাঁ, অনেক প্রকার স্টিচ আছে, তোমার দেখা যায় 100 বা তার বেশি প্রকার স্টিচ আছে। হ্যাঁ, তো এদেরকে আমরা হচ্ছে বিট স্ট্যান্ডার্ড তোমার 3870 অনুযায়ী 6টা বড় ক্লাসে বা 6টা ক্লাসে 6টা ওয়েতে ক্লাসিফাই করা হয়েছে। আন্ডারস্ট্যান্ড? 6 ক্লাসেস অ্যাকর্ডিং টু দ্য বিট স্ট্যান্ডার্ড। অর্থাৎ যত প্রকার স্টিচ আছে সবগুলা স্টিচকে আমরা বিট স্ট্যান্ডার্ড অনুযায়ী 6টা ক্লাসে ক্লাসিফাই করছি। একটা হচ্ছে স্টিচ ক্লাস 100 সিঙ্গেল থ্রেড চেন স্টিচ, স্টিচ ক্লাস 200 হ্যান্ড স্টিচ, স্টিচ ক্লাস 300 লক স্টিচ, 400 মাল্টি থ্রেড চেন স্টিচ, 500 কাভারিং ওভার এজ স্টিচ, আর 600 হচ্ছে কাভারিং চেন স্টিচ। শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। তাহলে কি কি বললাম? এক নাম্বারটা কি স্টিচ? একটু বলো তো, মেজবা বলো। স্যার এক নাম্বারটা হচ্ছে স্টিচ হুম, ক্লাস 1 ক্লাস 100, স্টিচ ক্লাস 200, স্টিচ ক্লাস হুম, 300, স্টিচ ক্লাস হুম। 400, স্টিচ ক্লাস 500, স্টিচ ক্লাস নাম বলতে 600। হবে সাথে। স্টিচ ক্লাস 100 200 এর সাথে নামগুলো অবশ্যই মেনশন করতে হবে। বুঝছো? জি স্যার। জি স্যার। একটু খেয়াল করো একটা জিনিস, যে ওই যে ইন্টারলুপিং, যে নিজে একই থ্রেডের মধ্যে স্টিচ গুলো কিভাবে ফরমেশন হয়, এটা উম, এটা একটা লুপ মনে করো। হ্যাঁ, হ্যালো, জি জি স্যার। স্যার। দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। এটা আবার একটু ইউজ একটু এইভাবে করে। হ্যাঁ, প্রথম একটা লুপ হইলো সাপোজ এটা, এই আবার সেম তোমার হচ্ছে থ্রেড দিয়েই তোমার লুপ গুলা কানেক্টেড হচ্ছে। এই যে এভাবে তোমার হচ্ছে একই থ্রেড গুলা ইন্টারনালি লুপ ফরমেশন করতেছে। হ্যালো, জি স্যার। জি স্যার। জি স্যার। এটা হচ্ছে আমাদের ইন্টার ইন্টারলেক ইন্টারলুপিং ইন্টারলুপিং, ইন্টারলুপিং ইন্টারলুপিং। স্যার, ইন্ট্রা না স্যার? ইন্টার ইন্ট্রা। 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 স্যার ইন্ট্রা। স্যার। হুম, বাহিরে, বাহিরের লুপ। এই যে দেখো, একটা থ্রেড দিয়েই তো হচ্ছে, দেখছো? কোনো কিন্তু আমি দুইটা ভিন্ন আলাদা থ্রেড দিই নাই। না স্যার। একই থ্রেড গুলা লুপ গুলা বাইন্ডিং হচ্ছে। আর যদি ইন্টারলেসিং যেটা, হুম, এটা মনে করো একটা থ্রেড, এটা একটা থ্রেড, এটা উপরের থ্রেড মনে করো, নিচে আর একটা থ্রেড, এই যে বন্ডিং হচ্ছে। আন্ডারস্ট্যান্ড?
ঠিক লুপটা ফরমেশন হবে দুটা ফেব্রিকের মাঝখানে। হ্যালো, জি জি স্যার। স্যার। জি স্যার। এই যে একটা থ্রেড আর একটা থ্রেড, ঠিক আছে, ইন্টারলেসিংটা বা লকিংটা হবে দুটা ফেব্রিকের ঠিক মাঝখানে। ওই যে লুপ অফ ওয়ান থ্রেড পাসেস ওভার দ্য লুপ অফ অ্যানাদার থ্রেড, একটার উপর দিয়ে আরেকটা যাচ্ছে, ঠিক আছে, একে বলা হয় ইন্টারলেসিং অথবা ইন্টারলকিং, এবং এটা আমাদের লক স্টিচ ফরমেশনে ব্যবহৃত হয়। স্যার গেঞ্জি অথবা হুডির মধ্যে স্যার এইটা সম্ভবত মানে ব্যবহার করা হয়। সম্ভবত মতো না, ওগুলো তোমার হচ্ছে সব ওভারলক চেন স্টিচ। এই যে মেশিন দেখতে পাচ্ছ, হ্যালো, জি স্যার। এটা একটা লক স্টিচ মেশিন। এই মেশিনে তোমার হচ্ছে ইন্টারলেসিং এর মাধ্যমে আমাদের স্টিচ গুলা হয়, অর্থাৎ ওই উপরে হচ্ছে নিডেল আর নিচে হচ্ছে তোমার ববিন। এই ববিনের পজিশন কোথায় আছে না আছে ফিগারে দেখানো হচ্ছে। হ্যালো, বুঝতে জি পারছো? স্যার। জি স্যার। এই যে এই যে আমাদের একটা ডোমেস্টিক মেশিন, ওই যে স্পুল পিন লেখা আছে না একদম ইয়ের মধ্যে, হুইলের আগে সাথে। জি স্যার। জি হ্যালো, স্যার। জি জি স্যার। স্যার। এটা একটা থ্রেডের প্যাকেজ। এটা যদি ডোমেস্টিক দেখে, এই থ্রেডটা তোমার বিভিন্ন লিভার পাস হয়ে তোমার নিডেলের মধ্যে আসে ইনসার্ট করে, এবং এই যে স্পুল পিনের যে থ্রেডটা এটা হচ্ছে তোমার অ্যাপারেলের উপরে থাকবে। আর আমাদের যে ববিনটা আছে থ্রট প্লেটের নিচে, থ্রট প্লেট লেখা আছে না টার্ম একটা নিচে, জি স্যার। এই থ্রট প্লেটের নিচে হচ্ছে ববিন কেস। হ্যাঁ, ববিন কেসের মধ্যে ববিন থাকে, ববিনের মধ্যে সুতা জড়ানো থাকে। এই ববিনের সুতাটা তোমার হচ্ছে অ্যাপারেলের নিচে থাকবে। তুমি একটা শার্ট দেখো, শার্টের শার্টের যে ইটা আছে ওটার মধ্যে, ঠিক আছে। জি স্যার। তো আমাদের ওই যে সিমেন্টের বস্তা বা তোমার চালের বস্তা তোমার কখনো দেখছো কিভাবে খোলে? জি স্যার, একটা জি টান স্যার। দিলে স্যার। পরে একটা দাম দিলে সবটা চেন বলে চলে স্টিচ। আসে। একটা টান দিলে বাকি সবগুলাই খুলে যায়। এটা হচ্ছে আমাদের ইন্ট্রা লুপিং এর মাধ্যমে। ওই যে তোমার যে থ্রেড গুলা একটা লুপের মাধ্যমে দিয়ে গঠিত, যেটা আমি ফার্স্টে ফিগার আউট করে দেখাইছিলাম। হ্যালো, জি স্যার। তা আমাদের ফার্স্ট জি ক্লাসটার স্যার। নাম কি স্টিচের? স্যার ইন্টারলেসিং। স্টিচ ক্লাস 100 আন্তাজে স্টিচ ক্লাস 100 এর নাম কি? সিঙ্গেল The সুইং single thread chain হ্যাঁ, stitch. সিঙ্গেল থ্রেড চেন স্টিচ। এই সিঙ্গেল থ্রেড চেন স্টিচটা হচ্ছে ওই যে আমাদের সিমেন্টের বস্তার মধ্যে, তারপর চালের বস্তার মধ্যে যে স্টিচটা আমরা দেখি ওইটা হচ্ছে ওই ধরনের স্টিচ। হ্যালো, জি হ্যালো। স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। তো এই যে এটার ফিচার্স এবং হচ্ছে অ্যাপ্লিকেশন বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমাদের পড়তে হবে। হ্যাঁ, তো ফিচার কি তোমার, এটা হচ্ছে ইন্টারলুপিং এর মাধ্যমে গঠিত হবে। এই স্টিচ ফরমেশনটা আমাদের যে তিনটা টেকনিক আছে তার মধ্যে এই যে লাস্টে যে টেকনিক ইন্ট্রা লুপিং এর মাধ্যমে গঠিত হবে, বুঝছো? এই স্টিচ গুলা হচ্ছে আমাদের থার্ড যে টেকনিকের মাধ্যমে ফরমেশন হবে। শুনতে পাচ্ছ? জি জি হ্যালো, স্যার। স্যার। আহ এই স্টিচ গুলার সিকিউরিটি খুব কম, কারণ হচ্ছে একটা থ্রেড যদি তোমার খুলে যায়, একটা স্টিচ যদি খুলে যায় বাকিগুলা তোমার সাথে সাথে খুলে যায়। আর সাধারণত তোমার হচ্ছে সিঙ্গেল থ্রেড প্রয়োজন হয়। সাধারণত আমাদের কি হয়, সিঙ্গেল থ্রেডের প্রয়োজন হয়। আর এটার অ্যাপ্লিকেশন আমাদের অনেক সময় তোমার টেম্পোরারি জয়েনিং এর জন্য ব্যবহার করা হয়। অনেক সময় আমরা হচ্ছে ওই শার্টের হয়তো কলার বা কাফ, হ্যাঁ, বা ফেসিং পার্মানেন্ট স্টিচ দেওয়ার আগে বা পকেট তোমার হচ্ছে টেম্পোরারি স্টিচ করে প্লেসমেন্টটা বা পজিশনটা ঠিক রাখি, তখন তোমার হচ্ছে এই স্টিচ ক্লাস 100 অ্যাপ্লাই করা হয়।
এই জন্য অ্যাপ্লাই করা হয় কারণ হচ্ছে একটা স্টিচ খুললে আমরা বাকি স্টিচ গুলা সহজে খুলতে পারি। হ্যালো, জি স্যার। মনে করো তুমি কলারটার পজিশন ফার্স্ট যদি সরাসরি আমি লকের স্টিচ দেই হয়তো তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য তোমার এই পজিশনটা ঠিক রাখার জন্য আগে তোমার হচ্ছে এই স্টিচ ক্লাস 100 অ্যাপ্লাই করে অ্যাকুরেট পজিশন রাখি। অ্যাকুরেট পজিশন যখন তোমার কনফার্ম করা হয় বা কনফার্ম করতে পারি তখন ওই যে যেহেতু এটা তোমার হচ্ছে সিকিউরিটি কম একটা স্টিচ খুললে বাকিগুলো খুলে যায় সহজে, তখন এটা খুলে ফেলে আমরা পরে আবার লক স্টিচ অ্যাপ্লাই করি। অনেক সময় তোমার জিন্সের প্যান্টের পকেটে আন্ডারস্ট্যান্ড অ্যাপ্লাই করা হয়। হ্যালো, তারপরে অনেক সময় আমরা হচ্ছে তোমার ওই ফ্ল্যাপ ট্যাপ এগুলো পজিশন জয়েন করে ব্যবহার করি। এই স্টিচের একটা স্পেশাল তোমার একটা আছে, ব্লাইন্ড স্টিচ নামে একটা স্পেশাল স্টিচ আছে। ওই স্টিচের জন্য এটা একটু বেশি অনেক সময় ব্যবহৃত হয়। এই মেশিনটা দেখতে পাচ্ছ না? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে একটা ব্যতিক্রমী সুইং মেশিন। এটার নাম হচ্ছে ব্লাইন্ড স্টিচ সুইং মেশিন। এই ক্ষেত্রে তোমার মেশিনটা আর নিডলটাও একটু কার্ভ শেপ অর্থাৎ একটু বাঁকানো। হুম? আমাদের অনেক টি-শার্ট আমরা দেখি যেগুলা স্টিচ গুলা বিশেষ করে তোমার স্লিভে এবং হচ্ছে বটম হেমে তোমার ব্লাইন্ড স্টিচ থাকে। ব্লাইন্ড মানে কি তোমার হচ্ছে অন্ধ, যে তোমার পুরোপুরি দেখতে পারে না, তাই না? তো ব্লাইন্ড স্টিচ আলটিমেটলি বোঝায় তো যে স্টিচ গুলো সামনে থেকে পুরোপুরি ভিজিবল না, ব্যাক সাইড থেকে ভিজিবল, এদেরকে বলা হয় ব্লাইন্ড স্টিচ। হ্যালো, জি জি স্যার। স্যার। ওই ব্লাইন্ড স্টিচটা হচ্ছে স্টিচ ক্লাস 100, আন্ডারস্ট্যান্ড? তো এই ব্লাইন্ড স্টিচটা আমাদের এই সিঙ্গেল থ্রেড চেন স্টিচের মাধ্যমে গঠিত হয়। এটা একটা স্পেশাল স্টিচ যেটা অনেক টি-শার্ট বা পলো শার্টে আমরা ব্যবহার করি এবং হচ্ছে এই স্টিচ দিলে আমাদের একটু কস্টিং একটু বেশি পড়ে আরকি। এই স্টিচটা সাধারণত তোমার ফ্রন্ট পার্ট থেকে দেখা যাবে না, ব্যাক পার্ট থেকে দেখা যাবে। অর্থাৎ ব্যাক পার্ট যদি তুমি উল্টাও তাহলে দেখতে পারবে। এই হচ্ছে। আর এই স্টিচের অ্যাপ্লিকেশন তো বললামই, ব্লাইন্ড স্টিচ, তারপর তোমার ওই যে বিভিন্ন টেম্পোরারি পজিশনের জন্য। অ্যাডভান্টেজ কি? ঠিক আছে? আর ডিসঅ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে অনেক সময় আমরা তোমার মেইন স্টিচের আগে ওই পার্টটার পজিশন ঠিক রাখার জন্য ব্যবহার করতে পারি, এটা একটা অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ তোমার হচ্ছে যেহেতু সিকিউরিটি কম, তার মানে এটা আলটিমেটলি একটু রিস্ক থাকে ব্যবহার করলে, বুঝছেন? হ্যালো, এর জন্য আমরা ম্যাক্সিমাম গার্মেন্টসে ব্যবহার করতে পারি না। ফর স্টিচ ক্লাস 200 এটার নাম হচ্ছে হ্যান্ড স্টিচ। হ্যালো, জি স্যার। হ্যান্ড স্টিচ মানে কি বোঝায়? যেটা আমরা নিজেরা বাসা বাড়িতে কাঁথা সেলাই করি না? জি স্যার। জি স্যার। জি স্যার। কাঁথা সেলাই করার সময় ২ বা ততোধিক ফেব্রিক যতগুলো ইউজ না করো সমস্যা নাই। কিন্তু যখন আমরা স্টিচ দেই, উপরে স্টিচ হলে কি নিচে স্টিচ থাকে? যখন না উপরে স্যার। স্টিচের থ্রেডটা থাকে তখন কি নিচে না থাকে? স্যার। না না স্যার। স্যার। আবার যখন থ্রেড থাকবে তখন কি উপরে থাকে? না। না না স্যার। স্যার। থাকে না। নিচে একটা ফিগার আছে দেখো। এই যে যখন উপরে স্টিচ হচ্ছে জি স্যার। নিচে নাই, নিচে স্টিচ হইলে উপরে নাই। এই যে তারপরে উপরে ২ টা ফিগার আছে, দেখতে পাচ্ছ না? হ্যালো? জি স্যার। জি স্যার। হুম। তো এই হচ্ছে হ্যান্ড স্টিচ, এটা আমাদের ডোমেস্টিক স্টিচ আরকি। যেটা আমাদের এবং এটা হচ্ছে স্টিচের সবচেয়ে পুরাতন স্টিচ। আন্ডারস্ট্যান্ড? এই স্টিচটা হচ্ছে সবচেয়ে পুরাতন স্টিচ এবং এটা সাধারণত মেশিন দিয়ে তোমার অতটা ব্যবহার করা হয় না, খুব রেয়ার কেস। এখন তুমি দেখবা এটা প্রোডাকশন স্লো, কারণ যদি আমরা ম্যানুয়ালি করি তাহলে তো প্রোডাকশন এমনিতে স্লো, মেশিন দিয়েও স্টিচটা করা যায় কিন্তু ওই ক্ষেত্রেও প্রোডাকশন স্লো হয়। কারণ স্টিচ গুলার ক্ষেত্রে মেইন যেটা হয় যে একটা যতগুলা ফেব্রিক দিয়ে আমরা স্টিচ ফর্মেশন করব সবগুলা ফেব্রিক ফুল পেনিট্রেট করতে হবে। যখন তোমার এক সাইড স্টিচ হবে তখন উপর সাইড ব্ল্যাঙ্ক থাকবে, যখন উপরে স্টিচ হয় তখন নিচের সাইড ব্ল্যাঙ্ক থাকে। এই জন্য তোমার স্টিচ ফর্মেশনে একটু সময় বেশি লাগে। আর টপ ভিউ বটম ভিউটা তো দেখতে পাচ্ছ কিরকম হবে। হ্যালো? আর অনেক সময় তুমি দেখবে যে শার্টের কলারে অথবা তোমার হচ্ছে পকেটের ফ্ল্যাপে
অথবা শার্টের ফেসিং এ তোমার এই হ্যান্ড স্টিচ ব্যবহার করা হয় শুধুমাত্র ডেকোরেটিভ পারপাসে। হ্যালো, স্যার হ্যান্ড স্টিচ আর লক স্টিচ কি পুরাটাই আলাদা? হ্যাঁ, দুটা তো ভিন্ন জিনিস, বুঝছো? এটা জি স্যার। বেসিক্যালি তোমার হচ্ছে সিঙ্গেল থ্রেড দিয়ে করা যায় আর কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। যা পড়ানো হয়েছে এগুলো একটু তোমরা অ্যাসাইনমেন্ট দিবে আর কি সাথে। আর ওই দিনকার গুলো তো বলছি ওই